হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব বিখ্যাত আমেরিকান মিস্টিক পোয়েট এমিলি ডিকিনসনের একটি কবিতা, যার নাম হচ্ছে আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন। কবিতাটি লেখা হয়েছিল 1861 সালে এবং প্রকাশিত হয়েছিল 1896 সালে। তা এই কবিতাটির ব্যাপারে একটা বিষয় হলো যে এটি এমিলি ডিকিনসনের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট পোয়েমস। ক্রিটিক বা সাহিত্য সমালোচকেরা এটিকে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আই ফেল্ট আ ফিউনারাল ইন মাই ব্রেন, এখানে যে ফিউনারাল শব্দটা আছে, কেউ কেউ বলছেন এটার অর্থ হচ্ছে মোরাল ডিস্ট্রাকশন অফ আর ওন, অর্থাৎ লেখিকার নিজের মোরাল ডিস্ট্রাকশন। আবার কেউ কেউ বলছেন মোরাল ডিস্ট্রাকশন অফ হিউম্যান রেস, অর্থাৎ মানবজাতির নৈতিক অবক্ষয়। তবে আজকে আমি ভিন্ন কোনো ব্যাখ্যায় না যে এর মূল যেই এক্সপ্লেনেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। তো শুরু করার আগে কবিতার থিমটা সম্পর্কে একটু বলে নেই। কবিতার থিমটা হচ্ছে এরকম যে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য গ্র্যাজুয়াল লস অফ কনসাসনেস ফর এ ডাইং পারসন, দ্য এন্ড অফ হিজ আর্থলি লাইফ অ্যান্ড হিজ মার্জিং ইন্টু অ্যানাদার ওয়ার্ল্ড, অ্যান ইটার্নাল ওয়ার্ল্ড। অর্থাৎ কবি এখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো একজন মানুষ যে ধীরে ধীরে তার চেতনা হারিয়ে ফেলছেন এবং তিনি যে তার পার্থিব জীবন শেষ করে অন্তহীন এক জগতের পথে রওনা হয়েছেন, সেই বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন। তো আমি যদি একেবারে সিম্পল ভাষায় বলি, বিষয়টা হচ্ছে এরকম যে কবি এখানে একজন মানুষ তার মৃত্যু পরবর্তী অবস্থাটাকে কিভাবে অনুভব করছেন। তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, তার সৎকার ব্যবস্থা, সৎকার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার আত্মীয় স্বজনরা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তাকে তার কফিনটাকে মাথায় করে নিয়ে তার সমাধিস্থলে যাচ্ছে। এই যে বিষয়গুলা, এই যে প্রক্রিয়াগুলো, আচার আচরণগুলা একজন মৃত মানুষ কিভাবে উপলব্ধি করে, কিভাবে ফিল করে, এই প্রেক্ষাপটকে সামনে রেখেই কবি এমিলি ডিকিনসন এই কবিতাটাকে লিখেছেন। তো আশা করি আপনারা মূল বিষয়টা, মূল থিমটা বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করা যাক কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তো প্রথম স্ট্যান্জাতে কবি বলছেন, I felt a funeral in my brain, and mourners to and fro kept treading, till it seemed that sense was breaking through. তো কবি এখানে বলছেন যে I felt a funeral, আমি একটা ফিউনারাল অনুভব করছি ইন মাই ব্রেন, আমার মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে। তো ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া বা এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে মৃত ব্যক্তিকে বিদায় জানানো হয়। তো কবি এখানে বলছেন যে না, আমি আমার মনের মধ্যে এরকম একটা ভাব অনুভব করতে পারছি। অ্যান্ড মার্নার্স টু অ্যান্ড ফ্রো কিপ্ট ট্রেডিং। মার্নার মানে হচ্ছে শোককারী বা বিলাপকারী, টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক সেদিক, কিপ্ট ট্রেডিং। তো ট্রেডিং মানে হচ্ছে দ্য সাউন্ড অফ ওয়াকিং, অর্থাৎ তিনি এখানে এটা বোঝাচ্ছেন যে মার্নাররা এদিক সেদিক ঘোরাফেরা করছিল এবং ঘোরাফেরা করার কারণে যেই শব্দটা হচ্ছিল সেই শব্দটাও কবি অনুভব করতে পারছিল, টিল ইট সিমড। এবং ওই শব্দটা এক পর্যায়ে এমন মনে হলো দ্যাট যে সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু, তার সেন্স একেবারে ভেঙে পড়বে, তার যে সংজ্ঞা আছে কবির সেটা তিনি একেবারে হারিয়ে ফেলবেন, তিনি যেন এমনটা অনুভব করছেন। অর্থাৎ মার্নারা যে হাঁটা চলার কারণে যে শব্দটা হচ্ছিল সেই শব্দটা কবির কাছে এতটাই শ্রুতি কটু মনে হচ্ছিল যে যার কারণে তিনি তার নার্ভাস সিস্টেমটা একেবারে ভেঙে যাবে এরকম অনুভব করতে পারছিলেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই কবিতায় কবি বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দকে ক্যাপিটালাইজ করেছেন। তো ক্যাপিটালাইজ করার দুইটা দিক আছে এই কবিতাটিতে। একটা দিক হচ্ছে যে তিনি কোথাও কোথাও ওই শব্দের উপরে আলাদাভাবে একটা স্ট্রেস বা জোর প্রদান করছেন, অথবা কোথাও কোথাও তিনি পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন, অর্থাৎ ওই শব্দটাকে তিনি পার্সোনিফাই করেছেন, একটা আলাদা পার্সন হিসেবে বিবেচনা করেছেন। পার্সোনিফিকেশন মানে কি আশা করি আপনারা জানেন, যে টু গিভ
লাইফ টু অ্যান ইনএনিমেট অবজেক্ট, অর্থাৎ প্রাণহীন বস্তুকে প্রাণদান করা, অর্থাৎ একটা জড় বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করা। তো এখানে কিন্তু ফিউনারাল, ব্রেন, তারপরে মার্নার, সেন্স এগুলোকে ক্যাপিটালাইজ করা হয়েছে এবং ফিউনারাল, ব্রেন, সেন্স এই জায়গায় কবি পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন। আর মার্নার এখানে পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়নি, তবে এই মার্নার শব্দটার উপরে আলাদাভাবে একটা জোর প্রদান করা হয়েছে, একটা স্ট্রেস প্রদান করা হয়েছে। আরও একটি লক্ষণীয় বিষয় এখানে যে সেটা হচ্ছে যে ট্রেডিং। এখানে এই ট্রেডিং শব্দটাকে দুইবার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা অনোমেটাফোয়িক এক্সপ্রেশন, একটা অনোমেটাফোয়িক ইফেক্ট ক্রিয়েট করা হয়েছে। আর অনোমেটাফোয়িক মানে হচ্ছে পরিবেশের সাথে মিল রেখে শব্দের ব্যবহার। যেমন আমি যদি বলি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন যে ঝিরিঝিরি শব্দটা দেখতে পাবেন যে ঝিরিঝিরি শব্দটা কেমন যেন পরিবেশের সাথে একটু খাপ খেয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তো ঠিক এরকমভাবে এখানে ট্রেডিং এই শব্দটাতে একটা অনোমেটাফোয়িক এক্সপ্রেশন ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ তিনি মার্নারদের হাঁটার শব্দটা তার কাছে এত বেশি মনে হচ্ছিল যে তিনি তার সেন্সটাকে ভেঙে ফেলবেন। এই বিষয়টাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এখানে এই বিষয়টা করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলোকে মাথায় রেখে এই কবিতাটা পড়ার জন্য, কেননা এই যে যেখানে তিনি ক্যাপিটালাইজ করেছেন এই শব্দগুলো কিন্তু কবিতার যে মূল থিম, ওই থিমটার সাথে খুব গুরুত্ব সহকারে রিলেট করে, সম্পর্কিত। ঠিক আছে, যখন পড়বেন কবিতাটাকে এই বিষয়গুলোর উপরে আলাদা একটা নজর দিয়ে বুঝে পড়বেন, তাহলে দেখবেন কবিতাটা পড়তে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, আশা করি প্রথম স্ট্যাঞ্জা থেকে আপনারা প্রথম স্ট্যাঞ্জাটাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার দ্বিতীয় স্ট্যাঞ্জাতে আসি। And when they all were seated, a service like a drum kept beating, till I thought my mind was going numb. এখানে তিনি বলছেন and when they all, অতঃপর তারা সকলে যখন were seated, যখন বসে পড়েছিল। এখানে দে বলতে ওই মার্নারদেরকে বোঝানো হয়েছে। তো মার্নাররা যখন কান্নাকাটি বা শোক প্রকাশ শেষে তারা একটা জায়গায় বসে গিয়েছিল, ঠিক তখন এ সার্ভিস লাইক এ ড্রাম, একটা সার্ভিস লাইক এ ড্রাম বাজার যে একটা সার্ভিস। তো এখানে সার্ভিস বলতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য যেই আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলোকে বোঝানো হচ্ছে। আর যেহেতু এটা একটা খ্রিস্টান ধর্মদের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, তো সেহেতু সেই বিষয়টাকে এখানে আসবে যে ড্রাম যে একটা সার্ভিস আছে সেই সার্ভিসটা শুরু হয়ে গেল এবং একটা কিপড বেটিং এবং ড্রামটা যেন বাজতেই থাকলো। তো এখানেও একটা অনোমেটাফোয়িক এক্সপ্রেশন ক্রিয়েট করা হয়েছে। তারপরে বলছেন যে টিল আই থট, এবং তাতে আমার মনে হচ্ছিল মাই মাইন্ড, আমার মন ওয়াজ গোয়িং নাম্ব, যেন একেবারে অবশ হয়ে যাবে, একবারে প্যারালাইজড হয়ে যাবে। এই যে ড্রামের শব্দটাও কবির কাছে এরকম শ্রুতিকটু মনে হচ্ছিল যে তিনি যেন তার মাইন্ডটা যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে, এরকম ফিল করতে পারছিলেন। তারপরে তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি বলছেন and then I heard them lift a box and crack across my soul with those same bolts of lead again and space began to toll. তো এখানে কবি বলছেন যে then I heard, আমি শুনলাম them তাদেরকে লিফট এ বক্স, একটা বক্স উপরে তুলতে। অর্থাৎ তিনি এখানে এটা শুনতে পাচ্ছেন যে তারা যেন একটা বক্স উপরে তুলল, অর্থাৎ তার যে কফিনটা আছে, কফিন বক্স, সেই বক্সটাকে তারা সকলে ধরে উপরের দিকে তুলল। অ্যান্ড ক্র্যাক, এবং তিনি একটা ক্র্যাকিং সাউন্ড অ্যাক্রস মাই সোল, তিনি তার আত্মার ভিতরে তিনি একটা ক্র্যাকিং সাউন্ডও শুনতে পেলেন। হ্যাঁ, বক্সটা যখন উপরের দিকে তোলা হচ্ছিল ঠিক তখন তিনি একটা ক্র্যাকিং সাউন্ডও তার মনের মধ্যে বা আত্মার মধ্যে তিনি শুনতে পেলেন। এরপর বলছেন উইথ দোজ সেম বোটস অফ লিড, অর্থাৎ সেই একই সীসার বোট পরিহিত ব্যক্তিরা, এগেইন আবার
তো এই লাইনটা থেকে আমরা আসলে এটা বুঝতে পারছি যে তার যে মারনাররা যে ছিল, মারনারদের কাছ থেকে কবি যেই আওয়াজটা শুনতে পাচ্ছিলেন আসলে সেটা কিসের ছিল? বোটস অফ লিড, অর্থাৎ সীসার তৈরি যেই বোট, সীসার তৈরি যে জুতা ছিল, সেই জুতা দ্বারা হাঁটলে যেমন আওয়াজ পাওয়া যেত ঠিক তেমন ধরনের আওয়াজ কবি যেন আবার শুনতে পাচ্ছেন। দেন স্পেস বিগান টু টোল, অতঃপর কবির কাছে মনে হলো স্পেস, মহাশূন্য, মহা আকাশ যেন ঘণ্টাধ্বনি বাজাচ্ছিল, ঘণ্টাধ্বনি বাজালো। তারপরে চতুর্থ স্টাঞ্জাতে কবি বলছেন, as all the heavens were a bell, and being but an ear, and I and silence, some strange race, wrecked solitary here. কবি এখানে বলছেন as all the heavens, সমস্ত আকাশটা, were a bell, ছিল যেন একটা ঘণ্টাধ্বনি। তো ওই যে তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি বলছিলেন যে স্পেস বিগান টু টেল, মহাশূন্য যেন তার ঘণ্টাধ্বনি বাজাতে শুরু করলো, এবং যে মহা আকাশটা যে একটা ঘণ্টাধ্বনি বাজাচ্ছে সেটা কেমন ছিল? এজ অল দ্য হেভেন্স ওয়ার এ বেল, কবির কাছে মনে হচ্ছিল যে এই ঘণ্টাধ্বনিটা এরকম ছিল যে পুরো আকাশটা যেন একটা ঘণ্টাধ্বনি বাজাচ্ছে। পুরো আকাশটা যদি ঘণ্টা বাজায়, সেই সাউন্ডটা যত বেশি হবে, সেই সাউন্ডটা যত প্রকট একটা সাউন্ড হবে, বিরাট একটা আওয়াজ হবে, কবির কাছে যেন এরকম মনে হচ্ছিল যে তিনি যেন এরকম প্রচণ্ড একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। অ্যান্ড বিইং বাট এন ইয়ার, আর কবি এখানে এটা বলছেন যে এই যে সাউন্ডটা তিনি শুনতে পাচ্ছেন, তিনি যেন শুধু এই সাউন্ডটাকেই শুনতে পাচ্ছেন। বিইং বাট এন ইয়ার, তোমরা জানো যে বাট কোনো সময় অ্যাকসেপ্ট অর্থে ব্যবহার করা হয়। তো কবি এখানে বলছেন যে তিনি এমন একটা সত্তায় পরিণত হয়ে গেলেন যে তিনি যেন শুধু শুনতেই পান, তিনি একটা কর্ণে পরিণত হচ্ছেন, তিনি যেন আর হিউম্যান রেসের মধ্যে নেই। হ্যাঁ, একটা মানুষ জীবিত থাকলে যেমন থাকার কথা তেমন তিনি নেই, তিনি এখন শুধু শুনতে পাচ্ছেন, তিনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তার নড়াচড়ার শক্তি নাই। তিনি এখানে এটা বোঝাচ্ছেন যে তিনি শুধু শুনতেই পাচ্ছেন, তিনি কিন্তু এখানে পুরো ঘটনাটা শুধু অনুভব আর শুনতে পাচ্ছেন। আমরা তার কবিতার যে চয়ন, যে স্টাইল, সেই স্টাইল থেকে আমরা এটাই বুঝতে পারি। তারপরে কবি বলছেন যে অ্যান্ড আই অ্যান্ড সাইলেন্স, আমি এবং সাইলেন্স, নীরবতা, সাম স্ট্রেঞ্জ রেস, কিছু অদ্ভুত জাতি, রেক্ট, ধ্বংসপ্রাপ্ত, সলিটারি, একেবারে একা, নির্জন, হেয়ার এখানে। তো কবি এখানে সাম স্ট্রেঞ্জ রেস বলতে কিন্তু ওই মৃত যেই মানুষরা আছে সেই মানুষদের কথা তিনি বলছেন, যে তিনি এখানে বলছেন যে তিনি যেন তিনি এবং সাইলেন্স আর কিছু স্ট্রেঞ্জ রেস, একটা অদ্ভুত জাতি এখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে একাকিত্ব হয়ে পড়ে আছেন, তিনি যেন তাদের একজন মেম্বার, তাদের একজন সদস্য হয়ে পড়লেন। কবি এখানে এটা বোঝাচ্ছেন। এরপরে সর্বশেষ স্ট্যাঞ্জা অর্থাৎ ফাইনাল স্ট্যাঞ্জা, পঞ্চম স্ট্যাঞ্জাতে কবি বলছেন যে অ্যান্ড দেন এ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক। কবি এখানে বলছেন যে অতঃপর যেন এ প্ল্যাঙ্ক, একটা প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা, ইন রিজন, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, যুক্তির মধ্যে ব্রোক, ভেঙে গেল। অর্থাৎ কবি এখানে এটা বোঝাচ্ছেন যে তিনি এখন আসলে বুঝতে পারছেন যে এই যে ফিউনারাল অনুষ্ঠান চলছে এটা যে কবির নিজের, তিনি এখন এটা বুঝতে পারছেন। এতক্ষণ ধরে তিনি শুধু একটা ফিউনারাল অনুষ্ঠানকে তিনি উপলব্ধি করতে পারছিলেন যে হ্যাঁ, একটা ফিউনারাল অনুষ্ঠান, কারো একটা মৃত ব্যক্তির, কোনো একটা মৃত ব্যক্তির একটা ফিউনারাল অনুষ্ঠান চলছে, শেষ বিদায়ের অনুষ্ঠান চলছে, কিন্তু কবি এতক্ষণ এটা বুঝতে পারছিলেন না যে তিনি এটা, এই অনুষ্ঠানটা তার নিজের। কিন্তু এখানে এসে কবি বুঝতে পারছেন যে আসলে এই অনুষ্ঠানটা হচ্ছে তার নিজের। এজন্য তিনি এখানে বলছেন যে অ্যান্ড দেন এ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক। তারপরে বলছেন অ্যান্ড আই ড্রপড ডাউন অ্যান্ড ডাউন, এবং আমি ড্রপড হলাম, পড়ে গেলাম, ডাউন অ্যান্ড ডাউন, নিচের দিকে। কবি যেন এখানে পড়তেই থাকলো, অর্থাৎ
এখান থেকে আমরা বুঝতে পারছি যে কবি এখন বুঝতে পারছেন যে তার যেই মার্ডাররা আছে, তার যেই যারা তাকে তার কফিন বক্সটাকে বয়ে নিয়ে তার সমাধিস্থলে নিয়ে এসেছে, তারা এখন তাকে তার সমাধিস্থলে শুইয়ে দিয়েছে, এবং তিনি এজন্যই বলছেন যে আই ড্রপড ডাউন অ্যান্ড হিট এ ওয়ার্ল্ড অ্যাট এভরি প্লাঞ্চ। এবং তিনি এখানে বলছেন যে আমি যেন অন্য একটা ওয়ার্ল্ডে, অন্য একটা জগতে একেবারে ডুবে গেলাম। হিট এ ওয়ার্ল্ড অ্যাট এভরি প্লাঞ্চ মানে ডুবে যাওয়া। তো তিনি এখানে বলছেন যে না, আমি অন্য একটা জগতে, আমি যেন অন্য আরেকটা ওয়ার্ল্ডে, জগতে একেবারে ডুবে যাচ্ছি, একেবারে ডুবে গেলাম। অ্যান্ড ফিনিশড নোয়িং দেন, অতঃপর তিনি বলছেন যে এই যে বিষয়টা যেন তিনি এখন পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারলেন। তো আশা করি কবিতার মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। তো আমি যেভাবে বলেছি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি আবার কবিতাটাকে পড়েন, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটা উৎসাহ। আর কবিতাটি বুঝতে কোথাও প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, রেসপন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।